চলে এলাম পুরো দুনিয়া কাঁপানো মুভি পুষ্পা দ্য রাইজের এক্সপ্লেনেশন নিয়ে। এক সামান্য মজদুর কিভাবে নিজের সাহস আর বুদ্ধি দিয়ে হয়ে ওঠে বিরাট এক গ্যাংস্টার, তার গল্প দিয়ে সাজানো মুভি পুষ্পা। না, আর কোনো ইন্ট্রো না দিই, কারণ পুরো মুভিটাই জাস্ট আগুন। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। লাল চন্দন পৃথিবীর অন্যতম দুর্লভ প্রজাতির এই উদ্ভিদ শুধুমাত্র পৃথিবীর এক জায়গাতেই পাওয়া যায়, যেটা হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সিসাচেলাম বন। অত্যন্ত দুর্লভ এই চন্দন কাঠের ডিমান্ড পৃথিবীর বিভিন্ন দেশে এতটাই বেশি যে সুদূর জাপানে পর্যন্ত চড়া মূল্যে এই কাঠ কিনে নেওয়া হয়, যা দিয়ে তারা অত্যন্ত মূল্যবান এক বাদ্যযন্ত্র বানায়। এর পাশাপাশি এই কাঠের ওষুধি কিংবা সৌন্দর্য বর্ধনের গুণাগুণ থাকায় সমগ্র পৃথিবীতে অন্যতম মূল্যবান একটি কাঠ এই চন্দন কাঠ। চন্দন বিলুপ্ত প্রায় প্রজাতি হওয়ার কারণে সরকারিভাবে ভারতে এই গাছ কাটা পুরোপুরি নিষেধ। কিন্তু এত আইন কানুন করেও কি আর মানুষকে থামানো যায়? যেখানেই আইন আছে সেখানে স্মাগলিংও থাকবে। তাই পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই মূল্যবান চন্দন কাঠ পাচারের জন্য গড়ে ওঠে এক বিরাট সিন্ডিকেট। 1990 দশকের এক অন্ধকারাচ্ছন্ন রাতে ঘন জঙ্গলের ভিতর দিয়ে চন্দন কাঠের অনেকগুলো ট্রাক নিয়ে যাচ্ছিল এই সিন্ডিকেট কাঁপিয়ে দেওয়া একজন গ্যাংস্টার, যে হলো আমাদের হিরো পুষ্পা। পথের মধ্যে ট্রাক নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটকে ফেললে সে গাড়ি থামাতে বাধ্য হয়। কিন্তু গাড়ি থামানোর পরেই সে সিগমা স্টাইলে পুলিশকে বলে, এত ঝামেলা করে কি লাভ, 10,000 মামলাটা চলুন সেট করা যাক। কিন্তু পুলিশ কনস্টেবল তার কথায় কান না তুলে সোজা তার কলার চেপে ধরে। তারপরে সেই কনস্টেবল আর নিজের জায়গায় এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ পুষ্পার হাতে বেদম মার খেয়ে সে সোজা মাটিতে লুটিয়ে পড়ে। এরপরেই একের পর এক কনস্টেবল এসে পুষ্পার উপরে হামলে পড়ে, কিন্তু কেউই কোনো সুবিধাই করতে পারে না। প্রতিবার একজন করে পুলিশ মার খেতে থাকে আর পুষ্পা তার টাকার প্রস্তাবটাও 10,000 করে বাড়াতে থাকে। শেষে পুলিশ অফিসার এসে সরাসরি তার মাথায় রিভলভার তাক করলে পুষ্পা টাকার অঙ্ক সোজা 1 লাখে নিয়ে যায়। কিন্তু তবুও পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলে পুষ্পা এবার বলে, আমি কি শুধু 1 লাখ টাকা দেওয়ার কথা বলেছি? আমি বলেছি সবাইকে 1 লাখ টাকা করে দেওয়ার কথা। এই কথা শুনে সাথে সাথে কড়া ব্রেকে পুলিশের সব গাড়ি থেমে যায়। পুষ্পা ভালো করেই জানতো যে তখনকার দিনের বেশিরভাগ ভারতীয় পুলিশ ছিল এক প্রকার টাকার কুকুর, তাদের কাছে টাকা ছাড়া আর কিছু কথাই হতো না। তাই পুষ্পার এমন লোভনীয় অফার পাওয়ার পর কেউই তার এই সুযোগ হাত ছাড়া করতে না পেরে অবশেষে পুষ্পাকে সসম্মানে ছেড়ে দিতে বাধ্য হয়। পুলিশ যাওয়ার সময় তার নাম জিজ্ঞেস করলে পুষ্পা পুরাই স্যাভেজ ভঙ্গিতে বলতে থাকে, আমার নাম হলো পুষ্পা, আর তোমাদের পক্ষে আমাদের নাম মনে না রাখাটাই ভালো হবে। এখন আমাদের এই স্যাভেজ হিরো কিন্তু শুরু থেকে এই অবস্থায় ছিল না। কিভাবে পুষ্পা একেবারে জিরো থেকে আজকের এই পুষ্পা হয়ে উঠেছে তা আমরা শুনতে পাই পুষ্পার একান্ত ডান হাত কেশবের মুখে। আজ থেকে কয়েক বছর আগে পুষ্পা ছিল একজন সাধারণ কাঠ মিলে কাজ করা শ্রমিক, কিন্তু স্ট্যাটাস আর যাই হোক সব সময় তার মধ্যে সেই স্যাভেজ ভাবটাই শুরু থেকে ছিল। তাই তো একদিন মিলের মালিক যখন তার সামনে দিয়ে মিলে ঢুকছিল তখন সে পায়ের উপর পা তুলে বসেছিল। এই কাণ্ড দেখে মালিকের কথায় ম্যানেজার এসে পুষ্পাকে জবাবদিহি করলে পুষ্পা জবাব দেয় যে আমি এই কারখানায় কেবল শ্রম দেওয়ার কাজ করি, ইজ্জত দেওয়ার না। মানে এই পুষ্পা যে কি লেভেলের সিগমা ছিল তা একবার চিন্তাই করো। যাই হোক ম্যানেজার তাকে তবুও চেঞ্জ হতে বললে সে সোজাসুজি চাকরি ছেড়ে দেয়। যখন নিজের ভাগের মজদুরি নিয়ে পুষ্পা হেঁটে যাচ্ছিল তখন এই সিগমা স্টাইল দেখে ম্যানেজারের মুখ থেকে বেরিয়ে আসে একটা ভবিষ্যৎবাণী। ম্যানেজার বলে ওঠে, হয় এই ছেলেটা একদিন সবকিছু বরবাদ করে দেবে, না হয় পুরো পৃথিবীর রাজ করবে। ম্যানেজারের এই কথাটা পরবর্তীতে কিভাবে ফলে গিয়েছিল সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এই ঘটনা যখন ঘটেছিল তখন পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল পুষ্পার মতোই আরেকজন সাধারণ শ্রমিক কেশব। আর পুষ্পার এই কথা যেন তার বুকে কাঁপন ধরে দিয়েছিল, আর পুষ্পা কথার মাধ্যমে তার মন জয় করে নিয়েছিল। তাই কেশবও নিজের চাকরি ছেড়ে দিয়ে পুষ্পার পিছনে পিছনে চলতে শুরু করে। এরপর কেশব পুষ্পার বাড়িতে গিয়ে দেখতে পায় পুষ্পার মা ছিল একজন সামান্য গোহালা। পুষ্পা মিলের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে এসে দেখতে পায় যে তার মা পার্বতীর পুরাতন পাওনাদার রেড্ডি এসে তার মায়ের সাথে প্রচন্ড দুর্ব্যবহার করে টাকা চাইছে। এর উপর সে পুষ্পার চাকরি ছেড়ে দেওয়ার খবর চাও পার্বতীকে জানিয়ে হুমকি দেয় যে পরের দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে সে পুরো গ্রামের সামনে পার্বতীকে হেনস্থা করবে। পুষ্পা তখনকার মতোই এই রেড্ডিকে তেমন কিছুই বলে না, কিন্তু পরের দিন সে ঠিকই রেড্ডির সব টাকা ফেরত দেয়। আর এরপর সে রেড্ডিকে মারতে মারতে তাকে দিয়ে সেই সমস্ত লোককে টাকা পরিশোধের খবর শোনায় যাদের সামনে রেড্ডি গতকাল পুষ্পার মাকে অপমান করেছিল। মানে চিন্তা করো এই পুষ্পা কি লেভেলের এক্সট্রিম জেদি ছিল। যাই হোক সেদিন পুষ্পা গ্রামের মেইন রোডের ধারে বসে থাকার সময় দেখতে পায় যে কিছু লোক গাড়িতে করে মজদুর ভাড়া করে নিয়ে যাচ্ছে। এখানে একটা কাজের মজুরি ছিল মাত্র 100 রুপি, কিন্তু অন্য আর একটা গাড়িতে গেলে মজুরি পাওয়া যাবে পুরো 1000। কিন্তু 1000 টাকার কাজেও রিস্ক আছে, কেননা দাম বেশি মানে
সেই কাজ বেআইনি, আর তাতে পুলিশের হাতে ধরা পড়ার সম্ভাবনাও অনেক বেশি। কিন্তু আমাদের ঘাড়তারা পুষ্পা সেই বেআইনি কাজটাকেই বেছে নিলে তার পিছু পিছু কেশবও সেই গাড়িতে উঠে পড়ে। এবার তাদেরকে সেই লাল চন্দনের ঘন বনের মধ্যে নিয়ে যাওয়া হয়। এর মানে এরা যে লাল চন্দন গাছ কাটতে যাচ্ছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। নির্দিষ্ট নিয়ম অনুসারে পূজা পাঠ করার পর সবাই মিলে চন্দন গাছ কাটতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই পুলিশ এসে পড়লে সবাই ভয়ে পালানো শুরু করতে চায়, কেননা সেই অঞ্চলের পুলিশ ডিএসপি গোবিন্দ ছিল স্মাগলারদের জম, যার হাত ফসকে একটা চন্দনের কাছও যেতে পারতো না। পুলিশ আসার পরে সবাই যখন পালাতে শুরু করে তখন পুষ্পা সবাইকে বলে, কি আমরা কিভাবে খালি হাতে পালানোর জন্য এখানে এসেছি? এরপর সে সবাইকে একটা আইডিয়ার কথা জানালে তার কথা মতো সবাই থেকে যায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে এসে দেখতে পায় যে সেই জায়গায় চন্দনের লাকড়ির কোনো চিহ্নই নেই। শ্রমিকরাও পুলিশের কাছে দাবি করে যে তারা এখানে কেবল ছাগল চড়াতে এসেছে, কিন্তু পুষ্পা তো আর তার স্বভাব ছাড়তে পারে না, তাই সে এই অবস্থাতেও পুলিশের সামনে বসে কুড়াল ধার দিচ্ছিল। যখন গোবিন্দ পুষ্পাকে কুড়াল আনার কথা জিজ্ঞেস করে তখন পুষ্পা বলে, এই কুড়াল হলো বাঘের জন্য, কারণ ছাগল শিকার করতে গেলে বাঘ চলে আসতে পারে। পুষ্পার এই টিটকারি শুনে গোবিন্দ খেপে গেলে পুষ্পা তাকে বলে, তোমাদেরকে সম্মান করি বলেই তোমরা আসার আগেই কাঠ লুকিয়ে ফেলেছি, না হয় তোমাদের নাকের সামনে দিয়ে আমি সব নিয়ে যেতাম। এই কথা শোনার পর গোবিন্দ আরো খেপে গিয়ে পুষ্পার দিকে রিভলভার তাক করে। তখন পুষ্পার আশেপাশে সব মজদুররাও কুড়াল নিয়ে এক মারমুখের অবস্থান নেয়। এই বেগতিক অবস্থা দেখে পুলিশ কনস্টেবল ডিএসপি গোবিন্দকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে পুষ্পা কাঠগুলোকে লুকানোর জন্য এক মারাত্মক টেকনিক ব্যবহার করেছিল। সে ঘন লতাপাতা আর রশির মাধ্যমে কাঠগুলোকে গাছের শাখায় এমন ভাবে লুকিয়ে রেখেছিল যাতে কারো নজরে আসে না। ভাই রে ভাই, এই পুষ্পা যে স্যাভেজ হওয়ার পাশাপাশি খুব চালু খেলুড়ে সেটা তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, পুলিশ চলে যাওয়ার পরে সবাই মিলে কাঠগুলোকে গাড়িতে লোড করা শুরু করে। এদিকে পুষ্পার একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠা কেশবও পুষ্পার কাছে গিয়ে বলে, বস আমি আপনার বিগ ফ্যান, তাই আজ থেকে আমাকে আপনার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখেন। কারণ কেশবের বিশ্বাস ছিল যে পুষ্পার সাথে থাকলে একদিন সেও নিজেও রাজার হালে থাকতে পারবে। তাই পুষ্পার জন্য যখন কেশব মজুরি আনতে যায় তখন হুট করে সবাই দেখে ডিএসপি গোবিন্দ এবার বিরাট ফোর্স নিয়ে সেখানে এসে পড়েছে। পুষ্পা ডিএসপি কে দেখতে পেয়ে পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়। তার দেখা দেখি সবাই পাথর মারা শুরু করলে গোবিন্দ একটা ফাঁকা গুলি করে, আর গুলির আওয়াজের সাথে সাথে এবার সব শ্রমিকের হাওয়া বের হয়ে গিয়ে তারা পালাতে শুরু করে। কিন্তু পুষ্পা এভাবে পালানোর লোক ছিল না, তার চিন্তা ছিল যে কিভাবে সে কাঠচন্দনগুলোকে সেফ রাখতে পারবে। তাই সে দ্রুত একটা কাঠ মাটিতে পড়েছিল সেটাকেও ট্রাকে তুলে নিয়ে মারাত্মক এক স্টাইলের ট্রাক চালাতে শুরু করে। যখন পুলিশও তার পিছনে ধাওয়া করতে করতে ভেবে নেয় যে পুষ্পা হয়তো ট্রাক নিয়ে পালিয়ে গেছে, তখন তারা অবাক হয়ে দেখতে পায় তাদের সামনেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে পুষ্পা। এবার পুষ্পা নিচ থেকে পুলিশের গাড়িতে চড়ে বসে, মানে সে ইচ্ছা করে পুলিশের হাতে ধরা দেয়। পুলিশ স্টেশনে তাকে নিয়ে যাওয়ার পর সব কনস্টেবলরা মিলে তার পিঠে কমপক্ষে 40টা লাঠি ভেঙে ফেলে। কিন্তু এত মার খাওয়ার পরেও পুষ্পার মুখ দিয়ে একটা কথা তো বেরই হয় না, বরং তার মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে। শেষে গোবিন্দ যখন কিছু করতে না পারে তখন আরেক কনস্টেবল এবার পুষ্পার ইমোশনাল সাইডকে অ্যাটাক করে তাকে দুর্বল করে দেয়। সেই ইমোশনাল সাইডটা ছিল পুষ্পার ছোটবেলা। পুষ্পার পুরো নাম আর টাইটেল জিজ্ঞেস করার পরেই সে নির্বাক হয়ে যায়। আসলে ছোটবেলা থেকেই গ্রামের সবাই পুষ্পাকে একজন অবৈধ সন্তান হিসেবে জেনে এসেছে, কারণ পুষ্পার বাবা মুল্লেটি পরিবারের ভেনকাটারমান মুল্লেটি হলেও পুষ্পার মা আসলে তার বিয়ে করা স্ত্রী ছিল না, বরং তাদের মধ্যে এক ধরনের অবৈধ সম্পর্ক ছিল যেখান থেকে জন্ম নেয় পুষ্পা। এই কারণে পুষ্পার সৎ ভাই মোহন কোনোদিনও তাকে স্বীকৃতি দেয়নি। ছোটবেলা থেকে কোনোদিনও পুষ্পা নিজের বাবার পরিচয় দেওয়ার সুযোগ পায়নি। তবে পুলিশ কনস্টেবলের এই দুর্বল সাইড অ্যাটাক করার পর পুষ্পা কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেলেও সে নিজেকে সামলে নেয়। ততক্ষণে পুলিশের সাথে যোগাযোগ করে নিয়েছিল চন্দন কাঠের সিন্ডিকেটের মাফিয়ার বসেরা, যারা ছিল 3 ভাই। পুলিশ পুষ্পাকে এই 3 ভাইয়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। এই 3 ভাইয়ের বায়োডাটা ছিল একদম দেখার মতো। এদের মধ্যে সবচেয়ে ছোট ছিল জলি রেড্ডি, যে পুরো একজন নেশাখোর আর নারী লোভী গ্যাংস্টার। গ্রামের সব মেয়েরাই তার এই জঘন্য লালসার শিকার হতো এবং প্রতিদিনই তার নতুন নতুন মেয়ের দরকার হতো। অন্যদিকে মেজো ভাই জাগ্গা রেড্ডি ছিল তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, তাই এই বিজনেসে সকল হিসাব নিকাশ সহ সব টেকনিক্যাল সাইডগুলো সেই সামলে দিত। আর তাদের বড় ভাই কান্ডা রেড্ডি ছিল এই গ্যাংয়ের বস, যে ছিল সবার মধ্যে সবচেয়ে খতরনাক।
রাইভাল গ্যাংয়ের সাথে মারামারি করতে গিয়ে একাই সে 6 জনকে শুইয়ে দেয় এবং সেই মারামারিতে নিজের ডান হাতও সে হারিয়ে ফেলে। আর এরপর থেকেই সে তার এক হাত দিয়েই এই গ্যাং সামলে নেয়। এখন পুষ্পাও এই গ্যাংয়ের হয়ে কিন্তু জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। পুষ্পাকে পুলিশের লোকাল চায়ের দোকানে নিয়ে যাওয়ার পর তার সাথে দেখা করতে আসে জলি এবং জাগ্গা রেড্ডি। সেখানে পুষ্পা তাদের কাছে চন্দন কাঠের ট্রাকটা কোথায় লুকিয়ে আছে সেটা জানানোর বদলে 5 লাখ টাকা দাবি করে। এখন এত বিরাট অঙ্কের টাকা শুনে জলি রেড্ডি সাথে সাথে রেগে যায়, কারণ এই 3 ভাইয়ের মধ্যে তার টেম্পার ছিল সবচেয়ে কম। কিন্তু জাগ্গা ভাবে যেহেতু এত মার খাওয়ার পরেও পুষ্পা পুলিশকে কিছুই জানায়নি, তাহলে তার মধ্যে নিশ্চয়ই একটা কিছু আছে। তাই জাগ্গা পুষ্পার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু পুষ্পা এবার আরো একটা চাল চেলে বসে। সে জানায় যে ট্রাকের লোকেশন জানিয়ে দিলে তারা কিছুই করতে পারবে না, তাই পুষ্পাকে তাদের সাথে নিয়ে যেতে হবে। এই সব কথা শুনে জাগ্গা রেড্ডি এবার পুষ্পাকে ছাড়ানোর ব্যবস্থা করতে বাধ্য হয়, কেননা চন্দন কাঠের চাইতে তাদের কাছে আর কোনো কিছু গুরুত্বপূর্ণ ছিল না। পুষ্পা ছাড়া পাওয়ার পর জাগ্গা জলিকে নিয়ে সেই কাঠের জায়গায় যায় যেখানে সেই ট্রাকটা লুকিয়ে রেখেছিল। জাগ্গা আর জলি সেখানে গিয়ে দেখতে পায় যে পুরো জায়গাটা তো একেবারে খালি, তাহলে ট্রাক কোথায়? এবার পুষ্পা যখন হেসে কুয়োর দিকে তাকায় সেদিকে দেখে সবার চোখ একদম ছানা বড়া হয়ে যায়। পুষ্পা আসলে কাঠসহ আস্ত লরিটাকেই সেই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, কারণ সে ভালো করে জানতো যে কোটি টাকা চন্দনের কাঠের কাছে এই লরি তেমন কিছুই না। তাই জলি আর জাগ্গাও তাদের কাঠ ফিরে পেয়ে পুষ্পাকে তার পাওনা 5 লাখ টাকা ফিরিয়ে দেয়। তবে তারা ফিরে যাওয়ার সময় পুষ্পা যখন তাদের গাড়িতে উঠতে যায় ঠিক তখনই জলি তাকে একটা মজদুর বলে গালি দেয় এবং সেই সাথে সাথে সে এও বলে যে তোর অকাত হচ্ছে অটোরিকশায় ওঠার, এই নে টাকা আর যা কোনো একটা অটোরিকশা ধরে নিয়ে আয়। জলি রেড্ডির কাছ থেকে এমন অপমানিত হয়ে পুষ্পার মাথা যেন পুরোই ঘুরতে থাকে। পুষ্পা তখন কেশবকে বলে, আমি কিচ্ছু জানি না, এই মুহূর্তে ঠিক ওই গাড়ির মতোই একটা লাল গাড়ি আমার লাগবে। এই বলে সে ওই 5 লাখ টাকা দিয়ে দেয় একটা গাড়ি কেনার জন্য। ফাইনালি গাড়ি কিনে নিয়ে আসার পর পুষ্পা সেই গাড়ি নিয়ে প্রথমে তার মাকে সারপ্রাইজ দেয়। এরপর থেকেই শুরু হয় পুষ্পার জীবনে সবচেয়ে বড় পালাবদল। এদিকে কান্ডা রেড্ডি এত টাকা চন্দন কাঠ বাঁচিয়ে দেওয়ার কারণে অন্যান্য গুরুত্বপূর্ণ লোকদের সাথে রেড্ডির আস্তানায় পুষ্পারও ডাক পড়ে। পুষ্পা এতটাই স্যাভেজ ছিল যে কান্ডা রেড্ডি আস্তানায় গিয়েও সে কান্ডা রেড্ডি আসা পর্যন্তই দাঁড়িয়ে থাকে, কারণ কান্ডা রেড্ডি আসলে তাকে সম্মান দেখিয়ে আবার বসা থেকে উঠতে হতো। যাই হোক, কান্ডা রেড্ডি এসেই তার 2 জন লোককে ভীষণ মারধর শুরু করে দেয়, যারা চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুরো ট্রাকটিকে নিয়ে পুলিশের চেকপোস্টে ধরা খেয়ে এসেছে। আর তাতে করে কান্ডা রেড্ডিরও 2 টন কাঠ পুরোই লস হয়ে গেছে। লোকগুলো যখন বলে যে চেকপোস্ট পার করে চন্দন কাঠ নিয়ে যাওয়া খুবই কঠিন কাজ, তখন পুষ্পা বলে ওঠে, নাচতে না জানলে উঠান তো বাঁকা হবেই। তার কাছে এমন এক আইডিয়া আছে যেটার মাধ্যমে পুলিশ কোনোদিনই কাঠের ছাল পর্যন্ত খুঁজে পাবে না। এই কথা শোনার পর উপস্থিত সবাই কেমন যেন হেসে ওঠে। তবে কান্ডা রেড্ডি পুষ্পাকে বলে যে যদি পুষ্পার আইডিয়া তার পছন্দ হয় তাহলে সে পুষ্পাকে কাজে রেখে দেবে, আর না হলে পুষ্পার উপরে যাওয়ার টিকিট সে নিশ্চিত করে দেবে। এরপর পুষ্পা এমন এক আইডিয়া দেয় যেটা শুনে স্বয়ং কান্ডা রেড্ডিও অবাক না হয়ে পারে না। এরপর থেকে প্রতিবার ট্রাকের উপরে কাঠ রেখে তার উপরে স্টিলের পার্টিশন দেওয়া হতো। এর উপর স্টিলের ট্যাঙ্কারের মতন স্টিলের ওয়েল্ডিং করে গাড়িটাকে পুরো বানিয়ে ফেলা হতো দুধের ট্যাঙ্কার, আর সেখানেই ঢালা হতো গ্যালনকে গ্যালন দুধ। পুষ্পার এই আইডিয়া এতটাই কাজে এসেছিল যে স্বয়ং ডিএসপি গোবিন্দ এরপর থেকে পুষ্পার এই চালটা ধরতে পারেনি, আর পুষ্পাও খুব সহজে চন্দন ট্রাক নিয়ে বাইরে বেরিয়ে যেত। যখন পুষ্পার এই আইডিয়া এভাবে কাজে লাগানো যায় তখন কান্ডা রেড্ডি তাকে পার্মানেন্টলি কাজে রেখে দেওয়ার অফার করে। এর জন্য তারা তাকে 5 লাখ টাকা দেওয়ার কথা বললেও পুষ্পা টাকা না নিয়ে গাড়ি প্রতি 4% কমিশন চায়। কিন্তু এই কথা শুনে তো কান্ডা আর জাগ্গা পুরোই তাবদা খেয়ে যায়, কারণ 4% কমিশনে পুষ্পা গাড়ি থেকে মাত্র 4 লাখ টাকা পাবে। তাহলে সে কেন 5 লাখ টাকা ছেড়ে 4 লাখ টাকার পিছনে পড়ে আছে? কিন্তু পুষ্পা এবার কেশবকে বলে যদি সে 5 লাখ টাকা নিত তাহলে সে কর্মচারী থেকে যেত, এখন 4% শেয়ার নেওয়ার মাধ্যমে সে তাদের পার্টনার হয়ে যাচ্ছে। এই কথা শুনে তারা বুঝে যায় যে পুষ্পা আসলে একটা মাস্টার স্ট্রোক ছিল। ছোট পরিসরে এভাবে পার্টনার হওয়ার পর পুষ্পার সামনে যে আরো বড় শেয়ার অপেক্ষা করছে তা তো তোমরা বুঝতেই পারছো। পুষ্পার এই আইডিয়া মারাত্মকভাবে কাজে লাগার পর সে প্রতিদিন ঠিক একইভাবে একের পর এক চন্দন কাঠের চালান চেকপোস্ট দিয়ে পার করতে থাকে। তবে এর জন্য তাকে প্রতিদিন উপরের ট্যাঙ্কারে দুধ ভরার জন্য গোয়ালাদের কাছে যেতে হতো, আর সেখানেই এক মেয়েকে দেখে পুষ্পা পুরোই ফিদা হয়ে যায়, যার নাম ছিল শ্রীভাল্লি। এই শ্রীভাল্লির বাবা কিন্তু ট্রাক ড্রাইভার হিসেবে পুষ্পার সাথেই কান্ডা রেড্ডির গ্যাংয়ে কাজ করত। পুষ্পা শ্রীভাল্লির উপরে ক্র্যাশ খাওয়ার পর নানাভাবে তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই পুষ্পা পুরোপুরি ফেল মারে। তবে পুষ্পাও কি আর এত সহজে ছেড়ে দেওয়া লোক? তাই সে শ্রীভাল্লিকে ইমপ্রেস করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। তবে এখন কিন্তু পুষ্পা নিজে আর চন্দন কাঠের ট্রাক সরাসরি পার করায় না, কারণ পুলিশ এখন দুধের ট্রাক দেখলে
দেখলেই ছেড়ে দেয়। আর সেই ট্রাকগুলোর একটা ড্রাইভার ছিল শ্রীভাল্লির বাবা। কিন্তু একদিন অবশেষে পুষ্পার এই জালিজুরি খতম হয়ে যায়। পুলিশের চেকপোস্ট দিয়ে গাড়ি পার করানোর সময় ডিএসপি গোবিন্দ হঠাৎ ট্রাক থামিয়ে ট্যাঙ্কারে লাঠির বাড়ি মেরে পরীক্ষা করতে থাকে। সে দেখে যে উপরের দিকে বাড়ি মারলে খুব বেশি জোরে আওয়াজ হয়, কিন্তু নিচের দিকে বাড়ি মারলে আওয়াজ হয় কম। তার মানে নিচে নিশ্চয়ই ভারী কিছু একটা আছে। ব্যাস, আর দেখে কে সাথে সাথে সেই গাড়ির দুজন ড্রাইভার ধরা পড়ার ভয়ে দৌড়ে পালিয়ে যায়, যাদের মধ্যে একজন ছিল শ্রীভাল্লির বাবা। কিন্তু পুলিশ তাদেরকে ধরার পর তারা কাকুতি মিনতি করে বলে যে তারা তো শুধুমাত্র ড্রাইভার, আর এই পুরো আইডিয়াটা হলো পুষ্পার। তখন গোবিন্দ তাদেরকে বলে, ঠিক আছে আমি তোদেরকে ছেড়ে দেব, কিন্তু এখন থেকে পুষ্পার বদলে আমার জন্য তোদের কাজ করতে হবে। মানে এই গোবিন্দ নিশ্চয়ই পুষ্পার বিরুদ্ধে এক মহা চাল চালতে চলেছে। ওদিকে শ্রীভাল্লিকে এতদিন ধরে ইমপ্রেস করার চেষ্টায় থাকা পুষ্পার কাছে অবশেষে একটা সুযোগ এসেই যায়। শ্রীভাল্লি যখন তার বান্ধবীদের নিয়ে খুব প্রিয় একটা সিনেমা দেখতে যায়, তখন তার আর টিকিটের দাম বেশি হওয়ার কারণে টিকিট কিনতে পারছিল না। তখন কেশব গিয়ে তাদেরকে বলে যে সে তাদেরকে 1000 টাকা দেবে, কিন্তু বিনিময়ে শ্রীভাল্লিকে পুষ্পার সাথে দেখা করে তার সাথে হেসে হেসে কথা বলতে হবে। এখন প্রিয় সিনেমা দেখার জন্য শ্রীভাল্লি তার এই প্রস্তাবে রাজি না হয়ে পারে না। ওদিকে লোফার জলি রেড্ডি কিন্তু তার লোকদের নিয়ে নিয়মিত এই সিনেমা হলের দিকে নজর রাখতো, কারণ অনেক সুন্দরী মেয়েরাই সেখানে সিনেমা দেখতে আসতো। ঠিক সেভাবেই তার নজর এবার চলে যায় সরাসরি শ্রীভাল্লির দিকে। এই শ্রীভাল্লিকে দেখে তার লোকরাও তার খোঁজ খবর নিতে শুরু করে। ওদিকে পরের দিন কেশবের দেওয়া টাকার জন্য শ্রীভাল্লি এসে পুষ্পার দিকে তাকিয়ে হাসতে যায়। পুষ্পা যখন দেখতে পায় যে শ্রীভাল্লি তার দিকে তাকিয়ে হাসছে, তখন তো সে পুরো ফ্রিদা হয়ে যায়। কিন্তু একটু পরে পুষ্পা তাকে বলে দেয় যে কেশবই তাকে এই কাজ করার জন্য টাকা দিয়েছে। এই সিনটা পুরো মুভির মধ্যে বেস্ট ফানি সিন ছিল। যাই হোক, পুষ্পা যখন জানতে পারে যে শ্রীভাল্লি টাকার জন্য তার দিকে তাকিয়ে হেসেছে, তখন প্রথমে তো সে কিছুক্ষণ কেশবকে ঝাড়ে, কেননা কেশব একেবারেই তার মান ইজ্জতের ফেলুদা বানিয়ে দিয়েছে। কিন্তু এরপর সে ভাবে যে যখন শ্রীভাল্লি 1000 টাকার জন্য হেসেছে, তখন 5000 টাকা দিলে সে নিশ্চয় কিসও দেবে। মানে বসতে পেলে শুতে চাওয়া আর কি। এই কথা মতো সে কেশবকে চুমু দেওয়ার ব্যবস্থা করতে বলে। ওদিকে পরের দিন আমাদের এই কাহিনীতে এন্ট্রি হয় নতুন এক বসের। ডিএসপি গোবিন্দর মুখেই আমরা প্রথম এই লোকটার নাম শুনতে পাই, যে ছিল পুরো সিন্ডিকেটের বস। মঙ্গল সিনু নামের এক বিরাট মাফিয়ায় মূলত চন্দন কাঠকে 15টা চেকপোস্ট পার করিয়ে চেন্নাই পর্যন্ত নিয়ে যায়। অর্থাৎ পুষ্পা তো কেবলমাত্র কান্ডা রেড্ডির গোডাউন পর্যন্তই চালান পাঠায়, কিন্তু এর পরের কাজটা পুরোটাই করে এই সিনু। তাই সিনুই মূলত এই পুরো সিন্ডিকেটের বস। এর সাথে তার বউ দক্ষা এবং শালক মোগলিসও কম যায় না। মঙ্গল সিনু তার সমস্ত চন্দন কাঠ কান্ডা রেড্ডির গোডাউনে রাখতে দিয়েছিল, আর গোবিন্দ সেই 2 ট্রাক ড্রাইভারকে বলে দেয় ওই গোডাউনে পৌঁছানো মাত্রই পুলিশকে ফোন করতে, যাতে করে তারা এই 200 কোটি টাকার মেগা চালান হাতে নাতে ধরতে পারে। ওদিকে সেই গোডাউনে পরের দিন মঙ্গল সিনুর সাথে দেখা হয় পুষ্পার। মঙ্গল সিনু এবং তার শালক কিন্তু জলি রেড্ডির উপরে এই কাঠের গোডাউনের দায়িত্ব দিতে চায়নি, কারণ জলিকে চাইলেই সহজে মেয়ে দিয়ে ফাঁসানো যায়। তাই কান্ডা সাদের সাথে পরিচয় করিয়ে দেয় পুষ্পার, যে তার স্বভাব সুলভ স্যাভেজ ভঙ্গিতে সিনুর সাথে পরিচিত হয়। সিনু পুষ্পাকে দেখে বুঝে যায় যে সে কোনো কাঁচা খেলোয়াড় না। যাই হোক, সিনুর এই চালানের দায়িত্ব বুঝে পাওয়ার পর পরের দিন পুষ্পা সেই মুহূর্তটার জন্য রেডি হয়ে যায়, যার জন্য সে শ্রীভাল্লিকে 5000 টাকা দিয়েছিল। শ্রীভাল্লির বান্ধবীরা তাকে ঠেলে ঠুলে নিয়ে আসলেও শ্রীভাল্লি খুব নার্ভাস বোধ করতে থাকে। পুষ্পার সাথে একই গাড়িতে তাকে তুলে দেওয়ার পরেও তার প্রচুর ইতস্তবোধ হচ্ছিল। শেষ পর্যন্ত আসল কাজটা করার আগেই ভয়ে শ্রীভাল্লি কেঁদে দেয়, কারণ তার নাকি স্বামীকে প্রথম কিস দেওয়ার ইচ্ছা ছিল। এর জন্য অবশেষে তার বান্ধবীরা এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়, আর পুষ্পাও শপথ করে যে সে একদিন এই মেয়েটাকে বিয়ে করেই ছাড়বে। এদিকে এই ঘটনার পর চন্দন কাঠের গোডাউনে ফিরে পুষ্পার সমস্ত কাঠ রাখা আছে দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ আগের দিন রাতেই সব কাঠ মঙ্গল সিনুর কাঠে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। পুষ্পা যখন জানতে পারে যে জলি রেড্ডি ভিতরে পার্টিতে ব্যস্ত থাকায় সে কাঠ পাঠিয়ে দিতে ঠিকঠাক মতো পারেনি, তখন সবার নিষেধ সত্ত্বেও পুষ্পা তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর পুষ্পা ভিতরে এক মহিলাকে দেখতে পেয়ে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু কিছুক্ষণ পর জলি সেখানে সেই মেয়েটাকে দেখতে না পেয়ে পুষ্পার উপরে মারাত্মক খেপে যায়। এদিকে কান্ডা রেড্ডি পুষ্পাকে ফোন করে জানায় যে পুলিশ তাদের গোডাউনের খবর জেনে গেছে। এই কথা শুনে তো পুষ্পার মাথায় পুরোই হাত। এখন 200 কোটি টাকা মূল্যের চন্দনের কাঠ যদি পুলিশের হাতে চলে যায়, তাহলে মঙ্গল সিনু তাদের সবাইকে জবাই করে ছাড়বে। তবে পুষ্পা এই সিচুয়েশনেও কুল থেকে সমস্ত কাঠ লুকিয়ে ফেলার কথা দেয়। ওদিকে জলি রেড্ডি সেই সময়টায় রাগের চোটে পুষ্পাকে লাথি ঘুষি মেরেই যাচ্ছিল। পুষ্পা এবার তাকে ইগনোর করে সবাইকে সমস্ত কাঠ পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে ফেলে দিতে বলে, আর সে কেশবের হাতে কয়েকটা টাকার বান্ডিল দিয়ে তাকে কোথাও যেন পাঠিয়ে দেয়। তারপর পুষ্পা খ্যাপা ষাঁড়ের মতন একের পর এক দড়ি কেটে সব কাঠ নদীতে ফেলতে থাকে। শেষ পর্যন্ত বাকিদের সাহায্যে সমস্ত কাঠ নদীতে ফেলে দেওয়া হয়। ওদিকে কেশব
কেশাবও পুষ্পার কথা মতো কাছের ওয়াটার ড্যামে গিয়ে ড্যামের কর্মীদের ঘুষ দিয়ে ড্যাম বন্ধ করিয়ে দেয়, যাতে সব কাঠ সেখানে গিয়ে আটকে যায়। শেষে একটা কাঠ গোডাউনে থেকে গেলেও সেটাকেও মারাত্মক স্টাইলে পুষ্পা নদীতে ফেলে দেয়। এরপর পরই পুলিশ সেখানে গিয়ে অনেক সার্চ করেও একটা কাঠের টুকরাও পায় না। তাই ডিএসপি গোবিন্দ পুষ্পাকে অ্যারেস্ট করতে না পেরে খালি হাতে ফিরে যায়। এত কাঠ বাঁচানোর পর পুষ্পা তো এবার পুরোই হিরো হয়ে যায়। মঙ্গল সিনুর দেওয়া এক বিশাল পার্টিতে তাকে জামাই আদর করা হয়। সেখানে পুষ্পা হঠাৎ জানতে পারে যে মঙ্গল সিনু তাদেরকে টন প্রতি 25 লাখ টাকা দিলেও চেন্নাইয়ের মুরগান নামের এক ব্যক্তির কাছে সে প্রতি টন 2 কোটি টাকা দিয়ে বিক্রি করে। সিনুর এই ধাপ্পার কথা কান্ডা রেড্ডি জানার পর কান্ডা রেড্ডি পুষ্পাকে বলে যদি পুষ্পা চালানের রেট বাড়াতে পারে তাহলে সে পুষ্পাকে আধা আধি ভাগ দেবে, আর না হয় সে এই ব্যাপারে কিছুই করতে পারবে না। পুষ্পা তখনকার মতোই এই ব্যাপারটা মাথায় রেখে কাউকে কিছুই বলে না। ওদিকে পার্টি চলার সময় পুষ্পার অ্যাসিস্ট্যান্ট কেশব শ্রীভাল্লির বাবা মুনিয়াথামকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে পুষ্পার গুণগান গায়। পুষ্পা যে মুল্লেটি পরিবারের সন্তান এই কথা শুনে মুনিথারাম পুরোই লাফিয়ে ওঠে। শেষে দুই পক্ষের সম্মতিতে পুষ্পা আর শ্রীভাল্লির মধ্যে কোণে দেখার ব্যবস্থা করা হয়। কিন্তু পুষ্পার মা পার্বতী সেখানে ভয়ে ছিল যে কোথাও মুল্লাটির বড় ছেলে এসে না তাদের ঝামেলা পাকায়। পুষ্পা আর শ্রীভাল্লির মধ্যে বর কোণে দেখা দেখির পর বিয়ে পর্যন্ত ঠিক হয়ে যায় আর বিয়ে পড়ানো শুরু হয়। কিন্তু এরপরেই পার্বতী যেই ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই সত্য হয়। পুষ্পার সৎ ভাই মোহন এসে বিয়ের আসরের মাঝখানেই তার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। একের পর এক অপমানের পরেও পুষ্পা কিছুক্ষণ চুপ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আর নিজেকে ধরে রাখতে পারে না। শেষে মোহনের উপরে তীব্র আক্রোশ হামলা করতে গেলে সবাই যখন তাকে আটকাতে যায় তখন সে হুড়োহুড়ির মধ্যে পুষ্পার মা পার্বতী ধাক্কা খেয়ে মাটিতে পড়ে আঘাত পায়। পুষ্পা তখন সব ছেড়ে তার মাকে নিয়ে দ্রুত হসপিটালে দৌড় দেয়, কেননা এই পৃথিবীতে তার মা ছাড়া আর কেউই ছিল না। এই যাত্রায় পুষ্পার মায়ের বড় কোনো ক্ষতি না হলেও মায়ের কান্না আর আফসোস দেখে তার মন ভারী খারাপ হয়ে ওঠে। এরপরে সে সিদ্ধান্ত নেয় যে লাইফে আর কারোর সাথে সে কোনো আপোষ করবে না, হোক সেটা তার সৎ ভাই কিংবা মঙ্গল সিনু। ছোটবেলা থেকে তাকে যা সহ্য করতে হয়েছে, এরপর যে কারোর মনই পাথরের মতন শক্ত হয়ে যাওয়ার কথা। এই পাথরের মন নিয়ে পুষ্পা এবার সোজা চলে যায় বাঘের গুহায়, অর্থাৎ মঙ্গল সিনুর আড্ডায়। মানে পুষ্পা যেন বাঘের গুহায় এসে নিজের চোখে বাঘ শিকার করতে দেখেও সেই বাঘকে আবার থ্রেট দিয়ে যাচ্ছে। পুষ্পা চলে যাওয়ার পর মোগলিস আর সিনু মিলে ভাবতে থাকে যে পুষ্পার মুখ থেকে বের হওয়া কথার সাথে সাথেই তাকে কেটে ফেলা উচিত ছিল। তবে তাদেরকে আরো অবাক করে দিয়ে পুষ্পা স্যাভেজ স্টাইলে ফিরে এসে সেখান থেকে সরাসরি মুরগানকে ফোন দিয়ে বসে। ঠিক এই সিনটা হয়তো তোমরা অনেকেই রিলসে দেখেছো। এখন মুখের উপর এত অপমান দেখে সিনুর আদর্শে তার লোকরা সরাসরি পুষ্পার উপরে হামলে পড়ে, কিন্তু পুষ্পা তাদের প্রত্যেককেই একের পর এক মার দিয়ে থোবরা এপার ওপার করে দেয়। তারপরে পুষ্পা বলে যায় তার সেই ফেমাস ডায়লগ, পুষ্পা শুনে ফুল মনে করো না, কারণ আমি ফ্লাওয়ার না বরং ফায়ার। মঙ্গল সিনুকে এভাবে ট্যাকেল করে আসার পর পুষ্পা এবার সরাসরি চেন্নাইয়ের মুরগানের সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে যখন সে মুরগানের লোককে কাঠের একটা স্যাম্পল দেখায় তখন মুরগান নিজেই তাড়াতাড়ি নিচে এসে পুষ্পার সাথে কথা বলে, কেননা পুষ্পা যে কাঠগুলো নিয়ে এসেছিল এমন কোয়ালিটির কাঠ স্বর্ণের চেয়েও দামি ছিল। পুষ্পা মুরগানকে 10 ট্রাক কাঠ দেখালে মুরগান মঙ্গল সিনুর কথা বলে ডিল ফাইনাল করতে চায়, কিন্তু পুষ্পা তাকে জানায় যে আমি তোমার সাথে সরাসরি ডিল করতে চাই। মুরগান প্রথমে সিনুকে বাইপাস করতে না চাইলেও পুষ্পা নিজেকে কান্ডা রেড্ডির পার্টনারের পরিচয় দেওয়ার পর সে তরতর করে রাজি হয়ে যায়। এরপরে পুষ্পা যখন কান্ডা রেড্ডিকে ফোন করে মুরগানের সাথে ডিল করার কথা বলে তখন প্রথমে কান্ডা রেড্ডির চোখ তো কপালে উঠে যায়, কারণ পুষ্পা যে এভাবে সিনুকে সাইড করে দেবে সেটা সে জীবনেও ভাবতে পারেনি। কিন্তু পুষ্পার কাছ থেকে টন প্রতি 1.5 কোটি টাকার কথা শুনে কান্ডা রেড্ডি লাফিয়ে রাজি হয়ে যায়। এদিকে এর কয়েকদিন পর তারা সেই গোডাউনের লোকেশন পুলিশকে দিয়েছিল সেটা ফাঁস হয়ে যায়। জলি রেড্ডি সেই দুজন ড্রাইভারকে কুকুরের মতন মারতে থাকে, যাদের মধ্যে একজন ছিল শ্রীভাল্লির বাবা মুনিথারাম। মুনিথারামের কাছ থেকে শ্রীভাল্লির বিয়ের ব্যাপারে জানতে পেরে জলির জিহ্বা যেন লিকলিকে ওঠে, কারণ শ্রীভাল্লির উপরে আগেও তার নজর পড়েছিল। তাই সে শ্রীভাল্লিকে এক রাতের জন্য চেয়ে এর বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার কথা দেয়। শ্রীভাল্লিকে পরের দিন সকালে জলের কাছে নিয়ে আসা হলে শ্রীভাল্লিকে একটা শাড়ি আর কিছু কসমেটিক দিয়ে রাতের বেলায় সেজে গুজে আসতে বলা হয়। যদি শ্রীভাল্লি নিজের বাবাকে জীবিত দেখতে চায় তাহলে তাকে এই কাজ করতেই হবে। তাই তার পরিবারও বাধ্য হয়ে তাকে জলির জন্য সাজিয়ে রেডি করে। কিন্তু শ্রীভাল্লি সেখান থেকে জলির বাড়িতে না গিয়ে সোজা পুষ্পার কাছে চলে যায়। শ্রীভাল্লি পুষ্পাকে এই ব্যাপারে জানালেও পুষ্পার যেন কোনো মায়াই হয় না।
তখন শ্রীভাল্লি জানায় যে সে আসলে পুষ্পাকে ভালোবেসে ফেলেছে, তাই সে নিজের স্বামীকে প্রথম কিস দেওয়ার কথা বলে ইশারা ইঙ্গিতে আসলে পুষ্পাকে বিয়ে করার প্রস্তাব আনতে বলেছিল, কিন্তু পুষ্পা সেটা আগে বোঝেনি। শ্রীভাল্লি পুষ্পাকে অনুরোধ করে যেন পুষ্পা তার সাথে একটা রাত অতিবাহিত করে, কেননা প্রথম রাতটা জলির আগে শ্রীভাল্লি যাকে মনে মনে স্বামী ভেবেছে তাকেই দিতে চায়। এই কথা শোনার পর পুষ্পা আর নিজেকে ধরে রাখতে পারে না। শ্রীভাল্লি যখন তাকে এতই ভালোবাসে তখন পুষ্পার মনেও সত্যিকারের ভালোবাসার জন্ম নেয়। পুষ্পা কথা দেয় যে সে শ্রীভাল্লির গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেবে না। তারপরে পুষ্পা শ্রীভাল্লিকে নিয়ে সোজা জলি রেড্ডির আস্তানায় চলে যায়। প্রথমে তো জলি ভাবে যে পুষ্পাই বুঝি শ্রীভাল্লিকে ধরে নিয়ে এসেছে, কিন্তু এরপরে পুষ্পা শুরু করে এক রাম ধোলায়। জলি তার সর্বোচ্চটা দিয়ে পুষ্পাকে আটকানোর চেষ্টা করে, এমনকি গুলি চালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পুষ্পা তাতে আরো ক্ষেপে গিয়ে জলিকে তো মারেই বরং তার উপর তার সমস্ত হাত পা একদম গড়িয়ে দেয়। শেষে প্যারালাইজ জলিকে সে বলে, এতদিন ধরে তুই যা করে এসেছিস সেটাকে পুরুষত্ব বলে না। যদি তোর সাহস থাকে তাহলে তোর ভাই রেড্ডির কাছে গিয়ে কান্দাকাটি না করে আমার উপরে প্রতিশোধ নিতে আসিস। জলিও প্রচন্ড আক্রোশে জবাব দেয় যে সে কান্ডা রেড্ডিকে এই ব্যাপারে কিছুই বলবে না, বরং সে নিজেই পুষ্পাকে দেখে নেবে। এভাবে জলিকে মেরে ছাতু বানানোর পর পুষ্পা আর কেশব মিলে শ্রীভাল্লি এবং তার বাবাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। বিদায় দেওয়ার সময় এবার পুষ্পা শ্রীভাল্লির কাছ থেকে সেই জিনিসটা পায় যেটা সে আগেও টাকা দিয়ে কিনতে পারেনি। আসলে ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। এদিকে জলি রেড্ডি এভাবে কুত্তা মার খাওয়ার পর কান্ডা রেড্ডি তাকে হসপিটালে দেখতে যায়, কিন্তু জলি তার ভাইয়ের কাছে কোনো কিছুই বলে না যে কে তাকে মেরেছে, কারণ সে পুষ্পাকে নিজ হাতে জবাই করতে চায়। নিজের ভাইয়ের এই অবস্থা দেখে মাথায় রক্ত চড়ে ওঠা কান্ডা সেই গোডাউনের কেয়ারটেকারকে পেটে ছুরি বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কান্ডা যখন হসপিটাল থেকে আসছিল সেই সময়টায় পুষ্পা কেশবকে নিয়ে টাকা গোনায় ব্যস্ত ছিল। এই অবস্থাতে কেশব পুষ্পার সাথে কথা বলা বলি করছিল যে যদি জলি কান্ডা রেড্ডিকে সব বলে দেয় তাহলে পুষ্পার কি হবে। তাদের কথাবার্তার মাঝখানেই কান্ডা রেড্ডি এসে সেই ঘরে ঢোকে। কান্ডা পুষ্পাকে মুরগানের পাঠানো টাকা আনতে যাওয়ার কথা বলে বেরিয়ে যায়। কান্ডা রেড্ডি চলে যাওয়ার পরে কেশব তো খুবই ভয় পেয়ে যায়। কোথাও দরজার বাইরে থেকে কান্ডা রেড্ডি তাদের কথা শুনে ফেলেনি তো? সেটা টেস্ট করার জন্য সে দরজা বন্ধ করে পুষ্পাকে ভিতর থেকে একটা কথা বলতে বলে, কিন্তু পুষ্পা আসলে কিছুই বলেনি। মানে পুষ্পা এই ব্যাপারে পুরো ড্যাম কেয়ার ভাব নিয়ে বসে আছে। কথা মোতাবেক পুষ্পাকে নিয়ে কান্ডা রেড্ডি এবং জাগ্গা রেড্ডি এক স্বর্ণের দোকান থেকে মুরগানের টাকা আনতে যায়। সেখানে পুষ্পাকে তার শ্রীভাল্লির জন্য স্বর্ণ চেন কিনতে দেখা যায়। পুষ্পা টাকা নিয়ে এসে গাড়িতে উঠলে কান্ডার নতুন গোডাউনের দিকে গাড়ি চালাতে বলে। ওদিকে কেশব তার ঘরে বসে হঠাৎ এক কাজের মেয়ে থেকে জানতে পারে যে ওদিন তাদের বলা সমস্ত কথাই সেই মেয়ে এবং কান্ডা রেড্ডি মিলে একসাথে শুনে নিয়েছিল। এই কথা শোনার পরে তো কেশবের আত্মারাম খাঁচা ছাড়ার মতন হয়ে যায়। তৎক্ষণাৎ কেশব দৌড়ে গিয়ে পুষ্পার প্যাজার ডিভাইসে একটা মেসেজ পাঠিয়ে দেয়। পুষ্পা সবসময় তার ফোনের বদলে একটা প্যাজার ডিভাইস রাখতো, কিন্তু পুষ্পা ওই মেসেজ দেখার সাথে সাথেই কান্ডার লোকেরা তার মাথায় কাপড় পরিয়ে তাকে বেঁধে ফেলে। এরপর পুষ্পাকে গাড়ি থেকে নামিয়ে রেড্ডির লোক তখন বেদম পেটানো শুরু করে। তার জন্য পাশে একটা কবরও খুঁড়ে রাখা হয়। কান্ডা রেড্ডি পুষ্পাকে বলে, তোকে আমরা খাইয়ে পরিয়ে পার্টনার বানালাম আর তুই কিনা আমার ভাইয়ের পিছন থেকে মারলি। পুষ্পা তখন বলে, আমি জানি তুমি শুধুমাত্র 50% পার্টনারশিপ না দেওয়ার জন্য আমাকে সরিয়ে দিচ্ছ, কারণ তোমার ভাইয়ের ব্যাপার যদি এটা হতো তাহলে তুমি আমাকে ঘরের মধ্যেই উপরে পাঠাতে। মৃত্যুর এত কাছাকাছি এসেও পুষ্পা প্রাণ খুলে হাসতে থাকে। যখন কান্ডা রেড্ডি পুষ্পার দিকে গুলি চালাতে যাবে, কিন্তু সেই সময় তাকেই কে যেন এক গুলি করে বসে। দেখা যায় মঙ্গল সিনু শ্যালক মোগলিস তার সব দলবল নিয়ে চলে এসেছে। সেই যে কান্ডা রেড্ডির গ্যাং পুষ্পার সাথে মিলে মঙ্গল সিনুকে বাইপাস করে মুরগানের কাছে বিক্রি চালান করেছিল, সেই প্রতিশোধ তারা নিতে এসেছে। এবার খেলা পুরোপুরি ঘুরে যায়। কান্ডা রেড্ডি গুলি খাওয়ার পর জাগ্গা এবং রেড্ডি গ্যাংয়ের বাকিরা পুষ্পাকে ছেড়ে হামলে পড়ে সিনু গ্যাংয়ের উপর। দুই দলের মধ্যে শুরু হয় প্রচন্ড গোলাগুলি আর মারামারি। এই সুযোগে মাথায় কাপড় বাঁধা অবস্থাতেই পুষ্পা কাপড়ের নিচ দিয়ে যা দেখতে পাচ্ছিল তাতেই সে কয়েকজনকে মেরে কাবু করে দেয়। সিনু গ্যাংয়ের এক দল জাগ্গাকে মারধর করে টাকা বাগিয়ে নেয় এবং বাকিরা লেগে পড়ে পুষ্পার পিছনে। পুষ্পা দৌড়াতে দৌড়াতে সবাইকে নিজের পিছন দিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এরপরে ঘুরে দাঁড়িয়ে সে এমন স্টাইলে ফাইট শুরু করে যেটার জন্য দা ছুরি হাতেও তারা কেউই পেরে ওঠে না। ভাইরে ভাই, পুষ্পা যেভাবে চোখ বেঁধে ফাইটিং করছিল তা ছিল সত্যি দেখার মতো। যাই হোক, অবশেষে পুষ্পা মাটির উপরে স্লাইড করে চোখে বাঁধা কাপড়টা খুলে ফেলতে সক্ষম হয়। এরপর এক লোক তার উপরে গুলি চালাতে গেলে পুষ্পা তাকে মেরে হাতের বাঁধন অবস্থায় পিস্তলটা নিজের করে নেয়।
তারপরে পিছনে থাকা এক লোকের দিকে পিস্তল তাক করিয়ে তার হাতের বাঁধন খুলে দিতে বলে। লোকটা বাঁধন খুলে দিতে গেলে আর এক লোক পুষ্পার সামনে রামদা নিয়ে ছুটে আসতে থাকে। শেষ পর্যন্ত বাঁধন খোলা হয়ে গেলে লোকটা রামদা বসানোর 1 সেকেন্ড আগে পুষ্পা তাকে গুলি করে মারতে সক্ষম হয়। এভাবেই সিনুর একদল লোক মিলেও পুষ্পার টিকিটিও ছিটতে পারে না। এই অবস্থায় কেশব বাইক নিয়ে আসার পরেও পুষ্পা কিন্তু চলে যায় না। রেড্ডি গ্যাং তাকে মারার তালে থাকলেও সে এবার জাগ্গা রেড্ডিকেই বাঁচাতে চলে যায়। মোগলিস ততক্ষণে জাগ্গার সব লোককে কাবু করে দিয়ে তাকে মারার জন্য রেডি হয়েছিল। মঙ্গল সিনু তাকে ফোন করে পুষ্পার কথা জিজ্ঞেস করলে সে বলে পুষ্পাকে তো সে আগেই টপকে দিয়েছে, কিন্তু এরপর পুষ্পা যে তাকেই টপকানোর জন্য আসছিল সেটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। এরপর পুষ্পা আসার পর মোগলিসের দলের সাথেও তার এক তুমুল ফাইটিং হয়, কিন্তু এতগুলো লোক মিলেও পুষ্পার কিছুই করতে পারে না, বরং কুকুরের মতন মার খেয়ে পড়ে থাকে। শেষে পুষ্পার উপরে অ্যাটাক করতে গিয়ে মোগলিসও বেদম মার খেয়ে পুষ্পার হাতেই জিম্মি হয়ে যায়। কিন্তু জিম্মি হওয়ার পরে সে পুষ্পাকে বলে যে যদি পুষ্পা তাকে কিছু করে তাহলে সিনু পুষ্পাকে ছেড়ে দেবে না। জাগ্গা রেড্ডিও সিনুর সাথে ঝামেলা না বাড়ানোর জন্য পুষ্পাকে বলে মোগলিসকে ছেড়ে দিতে। ঠিক সেই মুহূর্তেই সিনুও মোগলিসের ফোনে ফোন করলে পুষ্পা যখন ফোনটা রিসিভ করে তখন সিনুর বুক ধক করে ওঠে। সে মোগলিসকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পুষ্পাকে পার্টনার বানিয়ে তার ইচ্ছা মতন শেয়ার দেওয়ার অফার দেয়। কিন্তু সিনু যেভাবে নাগেশ নামের ওই লোকটাকে মেরেছিল পুষ্পা ঠিক সেভাবেই বলে যে আমি তো ওকে 5 মিনিট আগে মেরে ফেলেছি, এখন জীবন যেহেতু চলে গেছে তাহলে সেটা আর কিভাবে ফেরত আসবে। কিন্তু তোমরা তো বুঝতেই পারছো যে মোগলিস তখনও বেঁচে ছিল। এবার পুষ্পা সিনুকে শুয়ে মোগলিসকে সোজা গুলি করে উপরে পাঠিয়ে দেয়। পুষ্পার এই মারাত্মক সিগমা স্টাইল দেখে জাগ্গা রেডি পর্যন্ত হা করে চেয়ে থাকে। এরপর পুষ্পা স্যাভেজ ভঙ্গিতে সিনুকে বলে আমি এখানে কারোর সাথে নাটক করতে আসিনি, বরং রাজ করতে এসেছি। ওপার থেকে মঙ্গল সিনু নির্বাক হয়ে ফোন ধরে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। অবশেষে লড়াই থেমে যাওয়ার পর মোগলিস আর কান্ডা রেড্ডির মৃতদেহ নিয়ে যাওয়া হয় আর পুষ্পা ফিরে যায় তার আস্তানায়। কান্ডা রেড্ডির সৎকারের আয়োজন করা হলেও মঙ্গল সিনুও সেখানে অ্যাটেন্ড করতে আসে। তাকে দেখে জাগ্গা প্রচন্ড রেগে যায়, কিন্তু তাদেরকে থামিয়ে দেয় লোকাল এমএলএ ভূমি। এই এমএলএ কিন্তু চন্দন কাঠের সিন্ডিকেটের প্রোটেকশন দিয়ে তাদের কাছ থেকে কমিশন নিত। এমএলএ সবাইকে নিয়ে মিটিংয়ে বসার পর মঙ্গল সিনু তাকে নিজের শ্যালকের বডি দিয়ে দিতে বলে। তখন এমএলএ সিন্ডিকেটের এই ঝামেলার কারণ জিজ্ঞেস করলে পুষ্পা এমএলএর সামনে 1 বান্ডিল টাকা ঢেলে দেয়। যখন পুষ্পা সবাইকে জানায় যে 1 টন লাল চন্দন সে 1.5 কোটি টাকায় বিক্রি করেছে, তখন সবাই বুঝতে পারে সিনু এতদিন ধরে তাদেরকে ধোকা দিয়ে এসেছিল। কিন্তু সিনু সেটাকে পাত্তা না দিয়ে তার শ্যালক মোগলিসকে মারার জন্য পুষ্পার উপরে চার্জ করতে যায়। এমএলএ এবারও তাকে থামিয়ে বলে যে হয়তো তুইও আমার মতো 5 মিনিট পর ফোন করেছিলি, নাহলে তো এই অ্যাক্সিডেন্ট হতো না। কিন্তু আসল সত্যটা সিনু জানা সত্ত্বেও সে কিছুই করতে পারে না। এর উপর সবাইকে ধোকা দিয়ে নিজের পকেট এতদিন ভারী করার কারণে সবাই তার দিকে আঙ্গুল তুলতে থাকে। তার উপরে পুষ্পা বলে যে এই চন্দন কাঠ কেনার জন্য শুধু চেন্নাই নয়, বরং মুম্বাই, কলকাতা এবং দিল্লি সহ অনেক জায়গাতেই লোক বসে আছে যাদের কাছে 3 কোটিতেও এই কাঠ বেচা সম্ভব। তার উপর নিজের 20 কোটির কমিশনের কথা শুনে এমএলএর চোখ পুরো চকচক করে ওঠে। তাই সিনু গ্যাংয়ের ঘোরতর আপত্তি সত্ত্বেও এমএলএ পুষ্পার হাতেই এই সিন্ডিকেটের সব দায়িত্ব তুলে দেয়। অর্থাৎ মঙ্গল সিনু এখন মামুলি একজন গ্যাংস্টার ছাড়া আর কিছুই না, আর তার সব পাওয়ার এখন পুষ্পার হাতেই চলে এসেছে। জাগ্গা রেড্ডিও পুষ্পার হাতে দায়িত্ব দেওয়াটাকে সাপোর্ট করে। পুষ্পাকে সিন্ডিকেটের ম্যানেজার বানিয়ে দেওয়ার পর এমএলএ পুষ্পার শপথ অনুষ্ঠান আয়োজন করতে বলে। যাওয়ার সময় সিনু তার শ্যালকের বডি চাইলে সে জানতে পারে যে এতক্ষণ সে যে বক্সের উপরে বসেছিল সেটা আসলে তার শ্যালকের কফিন। এভাবে সিনুকে সিন্ডিকেট থেকে কাজ কলা দেখিয়ে বের করে দেওয়া হয়। আর ওদিকে পুষ্পা এখন সামান্য মজদুর থেকে সরাসরি সিন্ডিকেটের রাজা। অর্থাৎ মুভির শুরুতে বলা সেই মিল ম্যানেজারের কথাই অবশেষে সত্যি হয়েছে। নির্দিষ্ট দিনে পুষ্পাকে কালী মন্দিরে শপথ পরিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। আর সিন্ডিকেটের দায়িত্ব হাতে পাওয়ার পরে পুষ্পার বিয়েও ঠিক হয়ে যায়। যদিও তার সৎ ভাইরা তখনও এই বিয়েটা মেনে নিতে পারেনি, কিন্তু পুষ্পা তো আর এখন এসব কিছু কেয়ারই করে না। অন্যদিকে মঙ্গল সিনুর জীবনে এখন পুরো শনি দশা চলছে। সিনুর জাদ্রেল বউ দাক্ষা নিজের ভাইয়ের মৃত্যুর জন্য সিনুর উপরে রেগে গিয়ে তার গলাতে ছুরি ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় সিনুর লোকেরা তাকে হাসপাতালে নিয়ে আসে। এভাবে পুষ্পার জীবনে পৌষ মাস চলতে থাকলেও খেলা কিন্তু এখনো শেষ হয়নি। তিরুপতি নামে সেই অঞ্চলে ডিএসপি গোবিন্দ তার চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছিল, কেননা তার জন্যই রেড্ডি গ্যাংয়ের হাতে তার ইনফরমার মারা গিয়েছিল। কিন্তু এবার সে অঞ্চলে আসে আর এক মারদাঙ্গা পুলিশ অফিসার,
যার নাম ভাওয়ার শেখাওয়াত। এই শেখাওয়াত ছিল মহা দ্রুত এক ব্যক্তি। শেখাওয়াত এতটাই মারাত্মক ছিল যে থিরোপাতিতে আসার পরে সে পুষ্পার 12 জন লোককে অ্যারেস্ট করে নেয়। এরপর শুধুমাত্র গাড়িতে কমফোর্ট হয়ে বসার জন্য সে 2 জন লোককে হুদায় মেরে ফেলে। এখন শেখাওয়াত এইভাবে উপস্থিতি জানানোর পর পুষ্পা বুঝতে পারে যে নতুন এসপিকে তার খুশি করতে হবে, তাই সে নিজের লোকদের সাথে টাকা ভর্তি একটা ব্যাগ নিয়ে চলে যায় ওই পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে পুষ্পা কমিশন হিসেবে ব্যাগটা শেখাওয়াতের টেবিলের উপর রেখে নিজের স্বভাবতই পায়ের উপরে পা তুলে বসে। তারপর সে শেখাওয়াতকে নিয়ে কিছুটা মজাও করে। শেখাওয়াতও প্রথমে কিছু না বলেই সবার সামনে টাকা গুনতে শুরু করে। তবে টাকা গোনার সময় সে হঠাৎ বলে ওঠে এখানে তো টাকা কম আছে। তখন সাথে সাথে পুষ্পার লোকেরা টাকা গুনতে বসে। এই ফাঁকে শেখাওয়াত হঠাৎ পুষ্পার জন্ম পরিচয় আর বংশ নিয়ে কথা শুরু করে। আসলে পুষ্পাকে অপমানিত করাই ছিল তার মূল উদ্দেশ্য, কারণ সে পুষ্পার ব্যাপারে আগে থেকেই খবর নিয়ে এসেছে। শেখাওয়াত বলে ওঠে তার গায়ে যে পুলিশের ড্রেস আছে সেটা একটা ব্র্যান্ড, আর সেই ব্র্যান্ডের জন্য সবাই তার কথায় নাচে। কিন্তু পুষ্পার এমন কোনো ব্র্যান্ড নেই, তাই সবাই তাকে জঙ্গলি হিসেবে চেনে। সেদিন শ্রীভাল্লির সাথে পুষ্পার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে পুষ্পার হাতে হাত করা লাগিয়ে শেখাওয়াত বলতে শুরু করে এখন যদি আমি তোকে অ্যারেস্ট করে নিই তাহলে বিয়ে কে করবে, আর বিয়ের পর বউকে সময় কে দেবে। এমন মারাত্মক অপমানের পরেও কিন্তু পুষ্পা তখনও নিশ্চুপ হয়ে বসেছিল। কিন্তু রাগের চোটে এবার তার হাতের মুঠি শক্ত হয়ে আসে, আর শেখাওয়াত সেটা দেখতে পেয়ে পুষ্পা সেই মুঠিতে পিস্তল তাক করে মুঠিটা খুলতে বলে। কিন্তু পুষ্পা কোনো মতে সেই মুঠি খোলে না। ওদিকে পুষ্পার লোকেরা বারবার টাকা গুনতে গুনতেও বুঝতে পারে না যে আসলে সেখানে কত টাকা কম আছে। এতক্ষণে এবার পুষ্পা ধীরে ধীরে বলে ওঠে স্যার আপনার কত টাকা লাগবে, আমি সেটার ব্যবস্থা করব। এবার শেখাওয়াত বলে ওঠে এই তো এতক্ষণ এই স্যার শব্দটারই কমতি ছিল। তারপর শেখাওয়াত টাকার ব্যাগটা নিজের কাছে নিয়ে গিয়ে বলে এরপর থেকে যতবারই কেউ তাকে কমিশন দিতে আসবে প্রতিবারই তাকে স্যার ডাকতে হবে, আর টাকার পরিমাণটাও শেখাওয়াত নিজেই ঠিক করবে। পুষ্পা কিন্তু এই মারাত্মক অপমানগুলো নীরবে হজম করে নেয়। এই ঘটনার পর থেকে নিজের বিয়ের আগ দিন পর্যন্ত পুষ্পা শেখাওয়াতকে কিছুই বলেনি। কিন্তু পুষ্পা তো আর এই অপমান ভুলে যাওয়ার লোক নয়। ঠিকই সে নিজের মনে পুষে রাখা সমস্ত আক্রোশ দেখায় তার বিয়ের একদম আগ মুহূর্তে। পুষ্পার যখন বিয়ের লগ্ন উপস্থিত তখন সেই সময়টায় পুষ্পা বিয়ের অনুষ্ঠানে না থেকে চলে যায় শেখাওয়াতের কাছে। পুষ্পা শেখাওয়াতের কাছে ছোটখাটো পার্টি করার নাম দিয়ে প্রচুর মদ নিয়ে গিয়েছিল। দুজনেই মদ খেতে খেতে পুষ্পা হঠাৎ সেদিনের অপমানের কথা স্মরণ করতে থাকে। শেখাওয়াত প্রথমে ভেবে পায় না যে পুষ্পা কেন এতদিনের আগের জিনিস নিয়ে পড়ে আছে, কিন্তু পুষ্পা কোনোদিনও কাউকে ছাড় দেয় না। এবার সে শেখাওয়াতকে বলে যে শেখাওয়াতের রিভলভারে একটা গুলি বেশি আছে, কেননা সেই দিন রিভলভারের একটা গুলি পুষ্পার হাতের মুঠিতে থাকার কথা ছিল, কারণ শেখাওয়াত পুষ্পার মুঠিতে ওই রিভলভার তাক করে রেখেছিল। এবার পুষ্পা তার কাছ থেকে গুলি নিয়ে নিজেই নিজের হাতে গুলি করে দেয়। এরপর রক্তমাখা হাত তুলে পুষ্পা বলে এতদিন সে কেবল তার মায়ের জন্য চুপ ছিল যাতে তার বিয়েটা ঠিকঠাক সম্পূর্ণ হয়, কিন্তু পুষ্পা কখনো অপমান ভোলে না। পুষ্পার এই হাতে যে রক্ত সেটাই তার ব্র্যান্ড। পুষ্পা এরপর শেখাওয়াতকে তার জামা প্যান্ট খুলতে বাধ্য করে। এরপর পুষ্পাও নিজেও একই কাজ করে বলে যে আমরা এখন দুজন একই অবস্থায় আছি। কিন্তু মজার ব্যাপার কি জানো, এই অবস্থাতেও আমাকে সবাই পুষ্পা ভাই বলে চিনবে, কিন্তু তোকে এই অবস্থায় তো নিজের কুকুরও চিনতে পারবে না। আর এটাই হলো আমার ব্র্যান্ড, যেখানে আমি নিজের দমেই এত দূর এসেছি, কোনো উর্দি কিংবা ব্যাজের পাওয়ারে আসিনি। এভাবে পুষ্পা হাড়ে হাড়ে অপমানের শোধ তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এত বড় অপমানিত হওয়ার পর শেখাওয়াত পুষ্পাকে গুলি করতে গিয়েও সে থমকে যায়। ভাইরে ভাই, এই পুরো সিনটাই জাস্ট মারাত্মক ছিল। এরপর পুষ্পা আন্ডারওয়্যার পরা অবস্থাতেই সোজা চলে যায় নিজের বিয়ের আসরে। মানে এই লোকটার বোল্ডনেসের কথা একবার চিন্তা করো। ওদিকে পুষ্পার বলা সে কথাই ঠিক হয়, কারণ শেখাওয়াতকে অর্ধ উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে তার পোষা কুকুরই তাকে চিনতে পারে না। এই কাণ্ড দেখে শেখাওয়াত আর সহ্য করতে না পেরে তার সেই কুকুরটাকেই মেরে ফেলতে বাধ্য হয়। এরপর তার কাছে আসা সমস্ত কমিশনের টাকাতে সে আগুন জ্বালিয়ে পাগলের মতন হাসতে থাকে, কারণ তার সাথে যা ঘটে গেছে সেটা সব টাকা পয়সার ঊর্ধ্বে। তার মানে তো তোমরা বুঝতেই পারছো শেখাওয়াতের মনে যে আগুনটা পুষ্পা জ্বালিয়ে দিয়েছে সেটা এত সহজে আর নিভবে না। ওদিকে পুষ্পাও নিজের বিয়ের আসরে এই অবস্থায় যাওয়ার পর তার গায়ে কোনো মতো কাপড় জড়িয়ে শ্রীভাল্লির সাথে তার বিয়ে সম্পূর্ণ হয়। পুষ্পা নিজেও বুঝতে পারছে যে শেখাওয়াতের সাথে সে যে কাণ্ড ঘটিয়ে এসেছে সেটা এই যুদ্ধের কেবল শুরু।
এখন এই যুদ্ধটা কোথায় গিয়ে ঠেকবে সেটা সে নিজেও জানে না। এছাড়াও জলি রেড্ডির সাথে তারও তো একটা হিসাব নিকেশ বাকি আছে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়েই এই মারাত্মক অ্যাকশন মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তবে মুভির একদম শেষ সিন আমরা দেখতে পাই যে এখানেই মুভির শেষ নয়, কারণ পরবর্তী পার্টের নামটা মুভির শেষে আমাদেরকে দেখানো হয়। পুষ্পা দ্য রুল নামে সেই আপকামিং মুভি আগামী মাসে রিলিজ হতে চলেছে। আর সেখানে হয়তো দেখা যাবে পুষ্পার স্টার্ট করা যুদ্ধের ফাইনাল ক্লাইম্যাক্স। বরাবরের মতন ঠিক সেই মুভির এক্সপ্লেনেশন নিয়েও আমি হাজির হয়ে যাব এই চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।